নেড়া নাকি বেলতলায় একবারে বেশি যায় না, কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ যে কেন বারবার বেলতলায় যাওয়ার চেষ্টা করতেছে এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো খুঁজে বেড়াচ্ছি। আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খেলা, একদিকে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ, অন্যদিকে শক্তিশালী পাঞ্জাব। একটা সময় মনে হচ্ছিল এই পাঞ্জাবকে কোনো টিম হারাতেই পারবে না, কিন্তু ব্যাটিং বিপর্যয়ের কারণে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ কিন্তু তারা হারতে বাধ্য হয়েছে। একটা দলের নাম হচ্ছে গুজরাট, অন্য একটা দলের নাম হচ্ছে রাজস্থান রয়্যালস। তারা দুজনেই কিন্তু পাঞ্জাবকে হারিয়েছে। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ যখন টানা 5টা ম্যাচ জিততে পেরেছিল, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম ষষ্ঠ ম্যাচেও তারা জয় পাবে, কারণ কি সানরাইজ হায়দ্রাবাদের সাথে খেলা ছিল দুর্বল কলকাতার সাথে, যে কলকাতার কোনো কুল কিনারা নাই। কিন্তু পচা শামুকে যে পাকা দেয় সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু কলকাতার সাথে হারতে বাধ্য হয়েছিল শুধুমাত্র ব্যাটিং বিপর্যয়ের কারণে। আপনারা যদি ওই দিনের স্কোরবোর্ডটা একটু খেয়াল করার চেষ্টা করেন কিংবা মনে করার চেষ্টা করেন, ওই দিন 10 ওভারে সানরাইজ হায়দ্রাবাদের রান ছিল 110 রান। এমনকি 10 ওভার 4 বলে যখন তাদের 3 নাম্বার উইকেটের পতন ঘটলো 117 রানে, আমরা কিন্তু তখনও ধরে নিয়েছিলাম এই দলের রান 20 ওভার শেষে 210 হতে পারে কিংবা 220 হতে পারে, ইভেন 230 হতে পারে যদি লাস্টের দিকে ব্যাটসম্যানরা একটু ভালো করতে পারে। কিন্তু 165 রানে তারা অল আউট হয়ে গেল। কিভাবে সম্ভব ভাই? তার মানে কি আপনার দলের মিডল অর্ডার ওই দিন 100% এক্সপোজড হয়ে গেছে। এই কারণে কিন্তু কলকাতা সহজভাবে ম্যাচটাকে জিততে পেরেছিল। অন্যদিকে পাঞ্জাবের প্রসঙ্গে যদি আসেন, পাঞ্জাব কিন্তু গুজরাটের সাথে এতটাই বাজে খেলছে, ব্যাটিং বিপর্যয় কাকে বলে তারা কিন্তু দেখাই দিছে। 8 ওভার 4 বলে 47 রানে তাদের 5 উইকেট নেয়, তাদের টপ অর্ডার ফেল, তাদের মিডল অর্ডার ফেল। এই কারণে কিন্তু ওই দিন নিচের দিকে ব্যাটসম্যানরা যদি একটু রান করতে না পারতো, শ্রোয়াস একটা নতুন প্লেয়ার যদি একটা 50 করতে না পারতেন, মার্কো ইয়ানসেন যদি 20 করতে না পারতেন, এমনকি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার যদি 40 করতে না পারতেন, তাহলে কিন্তু দলের রান কিন্তু 163 পর্যন্ত যায় না, তারা কিন্তু লড়াইও করতে পারে না। সুতরাং বুঝতেই পারতেছেন ব্যাটিং বিপর্যয় কিন্তু তাদের শুরু হয়ে গেছে। এমনকি এর আগের ম্যাচে যখন রাজস্থানের সাথে পাঞ্জাব যখন আগে ব্যাটিং করে 222 করতে পেরেছিল, ওই দিনও কিন্তু স্লো ব্যাটিং এর কারণে পাঞ্জাব কিন্তু হারতে বাধ্য হয়েছিল। কোন কারণে স্লো ব্যাটিং? আপনি যদি মনে করতে পারেন, প্রভসিমরন সিং এমনকি শ্রেয়াস আয়ার মিলে তারা প্রায় 12টা ওভার একসাথে ব্যাটিং করতে পেরেছিল, কিন্তু 12টা ওভারে তারা রান করতে পেরেছিল মাত্র 89 রান। আপনারা যদি দলের স্কোরবোর্ডটা খেয়াল করতে পারেন, এই দুজনকে বাদ দিয়ে বাকি সকল ব্যাটসম্যানরা কিন্তু মোটামুটি 215 থেকে 250, 260, 280, 300 এই ধরনের স্ট্রাইক রেটে তারা ব্যাটিং করতে পেরেছিল। কিন্তু ওই দুইজনের স্ট্রাইক রেট কিন্তু ছিল খুবই দুর্বল। একজন 44 বলে করতে পেরেছিল 59 রান, প্রভসিমরন সিং, অন্যদিকে শ্রেয়াস আয়ার 27 বলে 30 রান। এটা কিন্তু দলের জন্য একটা বার্ডেন ছিল। এখন পাঞ্জাব নিয়ে যদি একটু কথা বলতে চান, পাঞ্জাবের আরেকটা সমস্যা কি, পাঞ্জাব কিন্তু শশাঙ্ক সিংকে ড্রপ করে দিছে। যে শশাঙ্ক সিং মাঠের মাঝখানে 1-2টা ক্যাচ তিনি ড্রপ করছেন, কিন্তু ম্যাচ কিন্তু জিততেছিল পাঞ্জাব। এখন একদিকে আপনি তাকে ড্রপ করে দিলেন, সেই সাথে পাঞ্জাবের লাকও যেন ড্রপ হয়ে গেছে। নেহাল বেদারা, যাকে আপনি প্রত্যেকদিন ব্যাক করে যাচ্ছেন, খেলায় যাচ্ছেন, কিন্তু 10 ম্যাচের মাঝখানে মনে হচ্ছে না তার রান আছে 90 থেকে 100। কারণ কি প্রত্যেক ম্যাচে তিনি ফ্লপ, বিগত ম্যাচেও তিনি 6 বল খেলে 0 রান করছেন। এখন আজকের ম্যাচও কি তিনি খেলবেন কিনা সে প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে নাই। তবে দলের মাঝখানে কিছু পরিবর্তন কিন্তু বাঞ্ছনীয় আমি মনে করতেছি। কি কারণে আপনি খেয়াল করে দেখেন, আজমতুল্লাহ ওমরজাই বর্তমান বিশ্বের যে কিনা নাম্বার 1 অলরাউন্ডার হইতে পারবেন, যেহেতু হার্দিক পান্ডিয়া অফ ফর্মে আছেন, সেই তো আপনি কি কারণে তাকে বেঞ্চে বসে রাখছেন? যখন তিনি আফগানিস্তানের হয়ে খেলেন, তিনি সুপার ওভারে বল করতে পারেন, এমনকি সুপার ওভারে তিনি ব্যাটিং এর জন্য নামেন, ভাই দুর্দান্ত 4 ছক্কা মারতে পারেন, মার্সেল মারাত্মক। তাহলে এই দলের মাঝখানে যদি কোনো ধরনের পরিবর্তন দরকার হয়, তাহলে দুটো পরিবর্তন করা যেতে পারে। এক হচ্ছে নেহাল বেদারকে দল থেকে আপনি বের করে দেন, এমনকি আজমতুল্লাহ ওমরজাইকে যে কোনো ভাবে তাকে দলের মাঝখানে আপনি ঢোকানোর চেষ্টা করতে পারেন। এছাড়া তেমন কোনো পরিবর্তন আপনি করতে পারেন না। আর যদি বেশি মনে চায়, যেমন লুকি ফার্গাসন দলের অন্যতম সেরা মেম্বার, দুর্দান্ত বলার, দুর্দান্ত ইয়র্কার দিতে পারেন, যদিও তার একটা ম্যাচ খারাপ গেছে, আপনি ইচ্ছে করলে এক্সেল বাট্টের জায়গায় তাকে আবার দলের মাঝখানে ঢোকাতে পারেন, তখন কিন্তু বলিংটাকে আরেকটু দেখতে ভালো লাগবে। এখন আপনি যদি হায়দ্রাবাদের দিকে আসেন, হায়দ্রাবাদ কিন্তু খুবই শক্তিশালী দল। কি কারণে? আপনি যদি এবছরের টুর্নামেন্টের প্রথম 15 জন ব্যাটসম্যান খুঁজে দেখেন, যাদের রান খুবই বেশি, মানে যারা অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবচেয়ে বেশি আগে আছে, এমনকি অরেঞ্জ ক্যাপ কার মাথায় আছে? আছে অভিষেক শর্মার মাথায় 440 রান। বুঝতে পারতেছেন এই প্লেয়ারটা কোন ধরনের ছন্দে আছেন? মারাত্মক ছন্দে আছে। সেই সাথে ট্রাভিস হেড বলেন, ঈশান কিষান বলেন, এমনকি হেনরি ক্লাসেন বলেন, সবার রান কিন্তু 350-এর উপরে। বুঝতে পারতেছেন? 3 নম্বর পজিশনে আছেন হেনরি ক্লাসেন, রান সর্বোচ্চ রানের ক্ষেত্রে তিনিও কিন্তু অরেঞ্জ ক্যাপ আজকে দখল করতে পারেন। ঈশান কিষান 350-এর কাছাকাছি আছেন, এমনকি ট্রাভিস হেড কিন্তু বিগত 2-3টা ম্যাচে ভালো খেলতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারছেন এই দলটাকে আপনি কোনোভাবে ছোট করে দেখতে পারতেছেন না। 5 নম্বর পজিশনে কে নামতে পারতেছে? 5 নম্বর পজিশনে আছে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি কিন্তু গত ম্যাচে খেলতে পারে নাই, তার থেকে নতুন একটা ব্যাটসম্যান খেলেছিল, তিনি কিন্তু ভালো করতে পারে না, 4 বলে 4 করে আউট হয়ে গেছেন। 5 নম্বর পজিশনে অনিকেত বর্মা, 6 নম্বরে সালিল আরোরা, তারা কিন্তু ভালো করতে পারতেছেন। নিচের দিকে যদি বলারের কথা বলেন, ঈশান মালিঙ্গা যে কিনা 15টা উইকেট নিতে পারছে, তিনি কিন্তু যে কোনো সময় বলতে পারবেন যে আমাকে পার্পলকে পড়াই দেন ভাই। কারণটা কি? ভুবনেশ্বর কুমারকে তিনি তারা করতেছেন।
প্যাট কামিন্স দলের সাথে যুক্ত হয়ে গেছেন। কিন্তু আমি যে প্রথমেই বলেছিলাম তারা যে ন্যাড়া মাথা নিয়ে বেলতলা যাচ্ছে, আপনি খেয়াল করে দেখেন গত ম্যাচে কিন্তু তারা কিন্তু হার্ষাল প্যাটেলকে দলে ঢুকাইছে। হার্ষাল প্যাটেল যে ব্যক্তি ভালো বল করতে পারতেছে না বর্তমানে, তাকে কেন আপনি বারবার দলে চান্স দিতেছেন? খেয়াল করে দেখেন একটা সময় ছিল তার একটা যৌবন যুগ ছিল। কি কারণে ছিল? একটা সময় তিনি পার্পলকে টানা 2 বছর নিতে পেরেছিলেন, কারণটাকে ওই সময় স্লো পিচের উপর খেলা হতো। 130-140 রানে খেলা কিন্তু পরে ব্যাটিং করে দলগুলো নিতে পারতো না। ওই আমলে তিনি ভালো বলার ছিলেন। তো বর্তমানে যেখানে 240 রান নিয়ে সেফ না, 264 নিয়ে সেফ না, ওই জায়গায় আপনি তার মতো বলারকে খেলালে হবে না। কারণটা কি, তিনি 6টা বলের মাঝখানে 4 থেকে 5টা বল তিনি স্লো বল দেন। তার মানে কি, ব্যাটসম্যানরা এভাবে গদা নিয়ে দাঁড়ায় থাকে যে স্লো বল আসবে, আমি একদম 4 ছক্কা মারবো। সুতরাং এই বলারকে খেলানোর কোনো সুযোগ নাই। যদিও প্রফুলিংয়ে যদি বাইরেও খায়, সাকিব হাসান যদি বাইরেও খায়, তাহলে মাঝখানে তাদেরকে খেলাতে হবে। এখন পাঞ্জাব দলের ব্যাটিং নিয়ে তো আপনারা সবাই জানেন, পাঞ্জাব দলের ব্যাটিং কিন্তু ভালো, কিন্তু অ্যাপ্রোচটা 1-2 ম্যাচ ধরে একটু খারাপ যাচ্ছে। এখন যদি পাঞ্জাব থেকে যদি উপর থেকে প্রাপসিমরন সিং, প্রিয়াংশ আয়ার, কপার কুনলি, শ্রেয়াস আয়ার, তারপরে নেহাল বেদারার জায়গায় যদি শ্রেয়াংশ, তারপরে শশাঙ্ক সিং, আজমতুল্লাহ ওমর সাই যদি সুযোগ পায়, এছাড়া যদি মনে করেন মার্কো স্টয়নিস, মার্কো জনসন, তারা যদি ভালো খেলতে পারে, এমনকি তাদের বলিং কিন্তু দুর্দান্ত ভালো হয়। কি কারণে? চাহাল ভালো বোলিং করতে পারতেছেন, তাদের দেশি বলার মানে ইন্ডিয়ান দেশি বলার হর্ষদীপ সিং তিনি ভালো বোলিং করতে পারতেছেন, এক্সের বাটলেট তিনি ভালো বোলিং করতে পারতেছেন। যদি এক্সের বাটলেটের জায়গায় যদি আজকে কোনো কারণে লুকি ফার্গুসন খেলে, তিনি ভালো বোলিং করতে পারবেন। বিজয় কুমার বৈশাখ তিনি ভালো বোলিং করতে পারতেছেন। সুতরাং বুঝতে পারতেছেন এই দলটাকে কোনো মতে আটকে রাখার কোনো ব্যবস্থা নেই যদি তারা ভালো খেলতে পারে পার্টিকুলার ডেতে। অন্যদিকে যখন প্যাট কামিন্স দলের সাথে যুক্ত হয়ে গেছে, ভাই নতুন লিডারশিপ কিন্তু ভালো একটা দিক। প্যাট কামিন্স কিন্তু ওই ধরনের ছন্দা নেই, কারণটা কি, গত ম্যাচে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাথে তিনি কিন্তু ভালোই মার খেয়েছেন, সেই সাথে ঈশান মালিকও কিন্তু মার খেয়েছেন। তারা যদি একটু ভালো বোলিং করতে পারে, সেই সাথে শিবম কুমার, তারপরে অন্য যারা বলার রয়েছে যেমন প্রফুল হিংরে বলেন, সাকিব হাসান বলেন, স্পিন বলার যারা রয়েছে, তারা যদি একটু ভালো বোলিং করতে পারে, দলটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে না। এখন আজকে কোন দল জয় পেতে পারে? টস একটা মুখ্য ভূমিকা পালন করতে পারে। কারণটা কি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা পরে ব্যাটিং করতে পারতেছে তাদের জয়ের সংখ্যাই কিন্তু বেশি। 10টা ম্যাচের মাঝখানে 8টা ম্যাচে কিন্তু যারা পরে ব্যাটিং করতেছে তারাই কিন্তু জিততে পারতেছে। কারণটা কি, টস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখন যদি টসে যদি হয় মূল রহস্য জেতার জন্য, তখন কিন্তু আপনি অগ্রিম কোনো কিছু বলতে পারবেন না যে আজকে কোন দলের পাল্লা ভারী। দুটো দলে কিন্তু মোটামুটি সবচেয়ে ভালো টিম। একদিকে শ্রেয়াস আয়ারের রান আছে মোটামুটি 300-র উপরে, অন্যদিকে প্রিয়াংশ আয়ারের রান আছে 300-র উপরে। অন্যদিকে যদি আপনি হায়দ্রাবাদের দিকে দেখেন, তাদের 4জন ব্যাটসম্যান আছে ওই ধরনের লিস্টে। 400-র উপর আছে 2জন, 300-র উপর আছে 2জন, 350-এর উপর আছে 2জন। সুতরাং বুঝতেই পারতেছেন কোনো দলে কিন্তু কোনো দলকে ছেড়ে দিবে না। তবে আমি যদি ব্যক্তিগতভাবে বলতে চাই, আজকে হায়দ্রাবাদের পাল্লা ভারী। যেহেতু হায়দ্রাবাদ নিজেদের মাটিতে খেলবে, অবশ্যই কিন্তু হায়দ্রাবাদের জিতা উচিত। কিন্তু পাঞ্জাব যে ধরনের ব্যাট ক্রিকেট খেলতে পারতো অতীতে, যদি 2টা ম্যাচ আপনি বাদ দেন, তাহলে কিন্তু পাঞ্জাবকে কোনোভাবে কিন্তু আপনি বাদ দিতে পারতেছে না। তার মানে কি 50-50 হতে পারে, যে কোনো দল যে কোনো সময় যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। তবে হায়দ্রাবাদের পাল্লা ভারী, যেহেতু হায়দ্রাবাদের মাটিতে হায়দ্রাবাদের খেলা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন গল্পটা খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।